বাংলা সাহিত্যের বিশাল জগতে একেবারে গোড়ার দিকের স্রষ্টাদের খুঁজে বের করার মধ্যে জানেন তো একটা অন্যরকম রোমাঞ্চ কাজ করে। তো চলুন, আজ আমরা ঠিক তেমনই একজন পথিকের সন্ধানে যাই, যার কণ্ঠস্বর শত শত বছর ধরে আমাদের সাহিত্যের ভিত্তিটা গড়ে দিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করলে কেমন হয়? বাংলা সাহিত্যে যত মুসলিম কবি আছেন তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে ছিলেন বলতে পারেন? এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু আমরা আমাদের গল্পের গভীরে ঢুকতে পারব। উত্তরটা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলা সাহিত্যে মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রথম এবং বলা যায় প্রাচীনতম। মানে তার হাত ধরেই কিন্তু একটা পুরো নতুন অধ্যায় শুরু হয়েছিল। তো শাহ মোহাম্মদ সগীরের ঐতিহাসিক গুরুত্বটা ঠিক কোন জায়গায়? দেখুন, তিনি ছিলেন চতুর্দশ থেকে পঞ্চদশ শতকের একজন কবি, কিন্তু তার আসল পরিচয়টা আরও অনেক বড়। তিনি হলেন প্রথম মুসলিম কবি যিনি বাংলা ভাষায় কাব্য রচনা করেছিলেন। একবার শুধু ভাবুন তো, সেই সময় দাঁড়িয়ে নিজের মাতৃভাষা বাংলাকে সৃজনশীলতার মাধ্যম হিসেবে বেছে নেওয়াটা কি ভীষণ যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল। দেখুন, যে কোনো শিল্পের বিকাশের জন্য না রাজকীয় পৃষ্ঠপোষকতার জিনিসটা খুব দরকারি। শাহ মোহাম্মদ সাগিরের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। তার এই উত্থানের পেছনেও ছিল তেমনই এক বড় শক্তি, আর তিনি ছিলেন গৌড়ের একজন বিখ্যাত সুলতান। সময়টা ছিল চতুর্দশ থেকে পঞ্চদশ শতক, কবির জীবনকাল। আর ঠিক ওই সময়টাতেই মানে ১৩৯৩ থেকে ১৪০৯ সাল পর্যন্ত গৌড়ের সিংহাসনে কে ছিলেন জানেন? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। আর গবেষকরা মনে করেন পঞ্চদশ শতকের একদম শুরুর দিকেই সগীর তার বিখ্যাত কাব্যটি লিখেছিলেন। দেখেছেন টাইমলাইনগুলো কেমন একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে? কিন্তু এই সংযোগের সবচেয়ে বড় প্রমাণটা কোথায়, তাই না? প্রমাণটা লুকিয়ে আছে খোদ কবির লেখার মধ্যেই। তার কাব্যের রাজবন্দনা অংশে তিনি সুলতানের প্রশংসা করতে গিয়ে তাকে মহামতি গিয়াস বলে উল্লেখ করেছেন। আর গবেষকরা প্রায় নিশ্চিত যে এই গিয়াস আসলে আর কেউ নন, স্বয়ং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। এটা তো বলতে গেলে কবি আর সুলতানের সম্পর্কের একটা অকাট্য দলিল। তো এবার আসা যাক সেই অমর সৃষ্টির কথায়, যেটা শাহ মোহাম্মদ সগীরকে বাংলা সাহিত্যে একটা স্থায়ী আসন করে দিয়েছে। তার সেই মহাকাব্যের নাম ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখার গল্পটা কিন্তু অনেকেরই চেনা, একটা পরিচিত ধর্মীয় কাহিনী। কিন্তু শাহ মোহাম্মদ সগীরের আসল জাদুটা ঠিকই খানি। তিনি শুধু গল্পটা বলে যাননি, বরং তিনি একে একটা নতুন রূপ দিয়েছেন, একটা নতুন আত্মা দিয়েছেন। তার উদ্দেশ্যটা ছিল আরও অনেক গভীর। আর ঠিক এখানেই লুকিয়ে আছে শাহ মোহাম্মদ সগীরের সবচেয়ে বড় কৃতিত্বটা। তিনি কি করলেন? তিনি একটা ধর্মীয় আখ্যানকে মানবিক প্রেমের এক অসাধারণ গল্পে বদলে দিলেন। গল্পের মূল উৎসটা ছিল ধর্মীয়, ঠিকই, কিন্তু শাহ মোহাম্মদ সগীর এর ফোকাসটাই যেন পুরো ঘুরিয়ে দিলেন। তিনি ওই ধর্মীয় কাঠামোর মধ্যেই চরিত্রগুলোর প্রেম, তাদের আকাঙ্ক্ষা, তাদের বিরেহের মতো একদম মানবীয় অনুভূতিগুলোকে সবার সামনে নিয়ে এলেন। আর এর ফলে কি হলো? গল্পটা আর শুধু একটা ধর্মীয় কাহিনী হয়ে থাকল না, এটা হয়ে উঠল এক চিরন্তন মানবিক প্রেমের আখ্যান। তাহলে যদি বলি তার মূল অর্জনটা কি, দেখুন, একদিকে তিনি একটা ধর্মীয় গল্পকে সাধারণ মানুষের মুখের ভাষায় মানে বাংলায় নিয়ে এলেন, আবার অন্যদিকে সেই একই গল্পকে ধর্মীয় পরিচয়ের অনেক ঊর্ধ্বে তুলে ধরে একটা নিখাদ মানবিক আবেগের গল্পে পরিণত করলেন। আর এই দুটো জিনিসের মেলবন্ধনেই তার কাব্যটা হয়ে উঠল বাংলা রোম্যান্টিক সাহিত্যের অন্যতম একটা ভিত্তি। কবির কাব্য নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু কবির নিজের পরিচয় নিয়ে একটা রহস্য কিন্তু এখনও রয়েই গেছে। চলুন এবার সেই অমীমাংসিত প্রশ্নের দিকে একটু নজর দেয়া যাক। শাহ মোহাম্মদ সগীর ঠিক কোন অঞ্চলের মানুষ ছিলেন, এটা নিয়ে কিন্তু গবেষকদের মধ্যে বেশ আলোচনা আছে। যেমন প্রখ্যাত গবেষক মোহাম্মদ এনামুল হক একটা মজার জিনিস খুঁজে পেয়েছেন। তিনি সগীরের কাব্যের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের কিছু বিশেষ শব্দের ব্যবহার লক্ষ্য করেন, আর এই ভাষাগত প্রমাণের উপর ভিত্তি করেই তিনি ধারণা করেন যে কবির আদি নিবাস সম্ভবত চট্টগ্রাম অঞ্চলেই ছিল। এই তথ্যটা আমাদের কৌতূহল তো মেটায়, কিন্তু সব শেষে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, একজন কবির আসল পরিচয়টা কিসে? তার জন্মস্থানে নাকি তার সৃষ্টিতে?
তিনি যে কালজয়ী কাব্য আমাদের জন্য রেখে গেছেন তার কাছে তার ভৌগোলিক পরিচয়টা কি আসলেই খুব বড় কোনো ব্যাপার? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।